আজ আমরা কথা বলবো স্যার ফিলিপ সিডনির দারুণ বিখ্যাত একটা সনেট লাভিং ইন ট্রুথ নিয়ে 1580-র দশকের দিকে লেখা ইংরেজি সাহিত্যের একেবারে প্রথম দিকের সনেট সিকোয়েন্স, মানে ধরুন ধারাবাহিকভাবে লেখা প্রেমের কবিতা অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এর একদম প্রথম কবিতা এটি, যেখানে প্রেমিকার মন জয় করার জন্য জুৎসই শব্দ খোঁজার এক অদ্ভুত সুন্দর সংগ্রামের কথা বলা হয়েছে। প্রথমত, সিডনির মাস্টার প্ল্যানটা আসলে কী ছিল সেটা একটু দেখা যাক। কবিতার শুরুতে তিনি তার মনের যত কষ্ট সব লিখে তার প্রেমিকা স্টেলার মন গলাতে চেয়েছেন। উনার বেশ একটা মজার ধারণা ছিল যে স্টেলায় কষ্টগুলো পড়লে আনন্দ পাবে, আর সেই আনন্দ থেকেই আসবে পড়ার আগ্রহ, তারপর একটু করুণা, আর সবশেষে স্টেলার ভালোবাসা। একটু ভাবুন তো, কবিতা কি শুধুই মনের আবেগ প্রকাশের জায়গা, নাকি প্রেমিকার মনোযোগ কাড়ার এক দারুণ চালাকি? দ্বিতীয়ত, এই নিখুঁত শব্দগুলো খোঁজার জন্য কবিমশাই করলেন কি? অন্য লেখকদের বড় বড় বই ঘাঁটতে শুরু করলেন, কিন্তু খুব জলদিই তিনি বুঝতে পারলেন অন্যের লেখা এভাবে অন্ধের মতো নকল করতে গিয়ে তার নিজের সৃজনশীলতাই একেবারে শুকিয়ে যাচ্ছে। জোর করে লেখা শব্দগুলো তো আর মন থেকে আসে না, তাই না? এটা কিন্তু ঠিক অন্যের চশমা পরে নিজের রাস্তা খোঁজার মতো ব্যাপার, যা আসলে কখনোই কাজ করে না। অবশেষে কবিতার শেষ অংশে এসে আমরা দেখি এক দারুণ নাটকীয় মোড়। সিডনির মিউজ বা তার অনুপ্রেরণার দেবী তাকে রীতিমতো বোকা বলে বকাঝকা করেন। দেবী তাকে সোজা বলে দেন, নিজের হৃদয়ের দিকে তাকাও আর লেখো। মানে দাঁড়ালো, শ্রেষ্ঠ লেখা কিন্তু কখনোই অন্যেরটা নকল করে আসে না, অনুকরণ করে নয়, বরং নিজের ভেতরের একেবারে সত্যিকারের আবেগটুকু প্রকাশের মাধ্যমেই যে শ্রেষ্ঠ শিল্পের জন্ম হয়, সিডনির এই কবিতাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। ধরুন একবার একটা খুব পরিচিত পরিস্থিতির কথা ভাবা যাক, মানে খুব বিশেষ কাউকে হয়তো একটা মেসেজ পাঠানো হবে। বেশ নার্ভাস একটা মুহূর্ত। ঠিক তাই, হয়তো তাকে একটু ইমপ্রেস করতে হবে বা নিজের মনের খুব গভীর কোনো অনুভূতি বোঝাতে হবে। তো স্মার্টফোনের কিপ্যাডে কিছু একটা টাইপ করা হলো, আর তারপরই মনে হলো না, এটা ঠিক হলো না। একদম একবার পড়েই মনে হলো শব্দগুলো বড্ড বেশি ডেসপারেট লাগছে। সাথে সাথে ব্যাকস্পেস চেপে পুরোটা ডিলিট। হ্যাঁ, সবার জীবনেই এমন অভিজ্ঞতা আছে। আবার নতুন করে টাইপ করা শুরু হলো। এবার হয়তো মনে হলো এটা আবার বেশি ফর্মাল হয়ে গেল, মনে হচ্ছে যেন কোনো রোবট কথা বলছে। আর তারপর আবারও ডিলিট। ঠিক, সঠিক শব্দ খোঁজার এই যে অদ্ভুত যন্ত্রণা, মানে নিজের মনের নিখুঁত আবেগটা অন্যের কাছে ঠিকঠাক তুলে ধরার এই যে আপ্রাণ চেষ্টা আর ব্যর্থতা, এটা দেখলে মনে হয় যেন এই সমস্যাটা শুধু আমাদের এই ডিজিটাল যুগের। ঠিক একই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একজন মানুষ গিয়েছিলেন, এবং সেটা আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি সময় আগে। ঠিক বলেছেন। 1580-র দশকের ইংল্যান্ডে বসে একজন নাইট, একজন তুখোর পণ্ডিত দিনের পর দিন ঠিকই একই যন্ত্রণায় ভুগেছেন। তো আজকের মূল বিষয়বস্তু হল স্যার ফিলিপ সিডনির বিখ্যাত সনেট লাভিং ইন ট্রুথ। এটি তার অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সনেট সিরিজের একেবারে প্রথম কবিতা। হ্যাঁ, এবং এই কবিতাটা কিন্তু শুধু একটা সাধারণ প্রেমের কবিতা নয়। না, মোটেও না। এটা আসলে যাকে আমরা আধুনিক ভাষায় রাইটার্স ব্লক বলি বা সৃজনশীলতার সংকট, তার ওপর লেখা একটা মাস্টারপিস। তো বিষয়টা একটু খুঁটিয়ে দেখা যাক। নিশ্চয়ই, বিষয়টা সত্যিই খুব প্রাসঙ্গিক একটা জায়গা থেকে শুরু হলো, কারণ আমরা যখন 1580-র দশকের ওই এলিজাবেথান যুগের কথা বলি, তখন তো সবার আগে শেক্সপিয়ারের কথাই মাথায় আসে, তাই না? একদম তাই। কিন্তু ফিলিপ সিডনির এই অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা ইংরেজি সাহিত্যের মোড় ঘুরিয়ে দেওয়া একটা কাজ ছিল। মানে শেক্সপিয়ারেরও আগে? হ্যাঁ, এটি ছিল ইংরেজি ভাষায় লেখা প্রথম সনেট সিকোয়েন্স, মানে সনেট গুচ্ছ। এখানে মোট 108টি সনেট এবং 11টি গান রয়েছে। ওয়াও, 108টা সনেট, বিশাল ব্যাপার। হ্যাঁ, এর আগে ইতালিতে পেত্রার্ক এই ধরনের ধারাবাহিক সনেট লিখেছিলেন বটে, কিন্তু ইংরেজিতে এই প্রথম কেউ একটি দীর্ঘ ধারাবাহিক কবিতার মাধ্যমে নিজের ব্যর্থ প্রেমের গল্প এত নিখুঁতভাবে বলতে শুরু করলেন। আর এই লাভিং ইন ট্রুথ হলো সেই যাত্রার একদম প্রথম ধাপ। ঠিক, যাকে আমরা পুরো সনেট সিরিজের মুখবন্ধ বা ভূমিকা বলতে পারি। পুরো সিরিজে সিডনি যে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবেন, তার বীজ এই প্রথম কবিতাটাতেই বোনা আছে। এই সোর্স মেটেরিয়ালগুলো পড়ার সময় যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে তা হলো স্যার ফিলিপ সিডনির নিজের জীবনটা। খুব ইন্টারেস্টিং একটা চরিত্র উনি। মানে এই মানুষটার প্রোফাইল দেখলে মনে হয়
ইনি এমন একজন মানুষ যার জীবনে ব্যর্থতা বলে কিছু থাকতেই পারে না। আজকের দিনের ভাষায় যাকে বলে আল্টিমেট ওভার অ্যাচিভার। একদম। একাধারে পণ্ডিত, যোদ্ধা, রাজনীতিক এবং রোম্যান্টিক। একটা পারফেক্ট রেজিউমে। এরকম একজন মানুষ যখন প্রেম প্রকাশ করতে গিয়ে হোঁচট খাচ্ছেন, তখন ব্যাপারটা আরও বেশি কৌতূহল জাগায়। হ্যাঁ, স্যার ফিলিপ সিডনিকে আসলে বলা হতো একজন সাচ্চা রেনেসান্স ম্যান। 1554 সালে তার জন্ম, আর খুব অল্প বয়সে তিনি নিজের মেধার প্রমাণ দিয়েছিলেন। তার প্রতিভা তো শুধু একটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। একেবারেই না। জানলে অবাক হবেন, মাত্র 18 বছর বয়সে তিনি শ্রপশায়ার্সের সংসদ সদস্য বা এমপি নির্বাচিত হন। মাত্র 18 বছরে এমপি, বাবা যায়। তিনি সারা ইউরোপ চষে বেরিয়েছেন। তৎকালীন যুগের সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবীরা তাকে অসম্ভব শ্রদ্ধা করতেন। সোর্স একটা দারুণ উদাহরণ ছিল এটার। হ্যাঁ, একটু চিন্তা করলে বোঝা যায় তার ব্যাপ্তিটা। বিখ্যাত ইতালীয় দার্শনিক জর্দানো ব্রুনো তার 2টি বই সিডনিকে উৎসর্গ করেছিলেন। আর ইংরেজ কবিরাও তো পিছিয়ে ছিলেন না? ঠিক, কিংবদন্তি ইংরেজ কবি এডমান্ড স্পেন্সার তার দ্য শেফার্ডস ক্যালেন্ডার নামক বিখ্যাত বইটি সিডনিকে উৎসর্গ করেছিলেন। মানে সিডনি ছিলেন এমন একজন মানুষ যিনি যুক্তি, দর্শন, রাজনীতি, এমনকি সামরিক কৌশল সবকিছুতেই পারদর্শী ছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন কিভাবে নিয়ম মেনে কৌশল খাটিয়ে যে কোনো পরিস্থিতিতে সফল হতে হয়। আর ঠিক এই জায়গাটাতেই একটা দারুণ বৈপরীত্য তৈরি হয়। হ্যাঁ, কন্ট্রাস্টটা খুব স্পষ্ট। যে মানুষটা লজিক আর স্ট্র্যাটেজি দিয়ে সারা ইউরোপের সম্মান আদায় করে নিচ্ছেন, যুদ্ধের ময়দানেও যিনি একজন হিরো, তাকেই কিনা শেষ পর্যন্ত একটা ফাঁকা কাগজের সামনে বসে কলম কামড়াতে হচ্ছে। সিডনির মৃত্যুর ঘটনাটা তো তার এই নিখুঁত আদর্শবান চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ। ওই যে জুটফেনের যুদ্ধের ঘটনাটা। হ্যাঁ, 1586 সালে নেদারল্যান্ডসের ব্যাটল অফ জুটফেনে তিনি প্রোটেস্ট্যান্টসদের হয়ে স্প্যানিশদের বিরুদ্ধে লড়ছিলেন। তখন তার বয়স কত? মাত্র 31 বছর। যুদ্ধক্ষেত্রে তিনি উরুতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। সেই অবস্থাতেই তাকে যখন একটু জল এনে দেওয়া হয়, তখন তিনি দেখেন পাশে আরেকজন সাধারণ আহত সৈনিক তৃষ্ণায় কাতরাচ্ছে। এবং তিনি নিজের জলটা তাকে দিয়ে দেন, তাই তো? ঠিক তাই। সিডনি তখন নিজের ভাগের জলটুকু সেই সৈনিককে দিয়ে বলেছিলেন, "দাই নেসেসিটি ইজ ইয়েট গ্রেটার দ্যান মাইন", মানে তোমার প্রয়োজন আমার চেয়েও বেশি। অসাধারণ একটা মহৎ আত্মত্যাগ। এই ঘটনায় তাকে রাতারাতি একজন কিংবদন্তিতে পরিণত করে। আর মজার ব্যাপার হল, আধুনিক জীববিজ্ঞানে এবং গেম থিওরিতে এই ঘটনাটি আজও বেঁচে আছে। আচ্ছা, সোর্সে এই গেম থিওরির বিষয়টা ছিল, এটা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। বিজ্ঞানী জন মেনার্ড স্মিথ আত্মীয় বা সমমনাদের মধ্যে তথ্য ও সম্পদ বিনিময়ের একটি মডেল তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে স্যার ফিলিপ সিডনি গেম। ওয়াও! 400 বছর পর বিজ্ঞানে তার নাম! হ্যাঁ, সিডনির এই আচরণ প্রমাণ করে যে তিনি কতটা নীতিবাগীশ ছিলেন। তার কাছে আবেগ নয়, বরং কর্তব্য এবং আদর্শই ছিল সব কিছুর ঊর্ধ্বে। এই গেম থিওরির বিষয়টা অদ্ভুত সুন্দর, কিন্তু আমার মনে হয় তার এই অত্যন্ত লজিক্যাল এবং এই নীতিবাগীশ মনটাই তাকে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদে ফেলেছিল। তা বলতে পারেন। কারণ প্রেম তো আর কোনো থিওরি বা যুদ্ধের ময়দানের লজিক দিয়ে চলে না। এই সনেট সিরিজের পেছনের গল্পটাও তো এক অদ্ভুত ট্র্যাজেডি। হ্যাঁ, পেনেলোপ ডাবারুক্স নামের এক নারীর সাথে তার বিয়ের কথা চলছিল, তাই না? ঠিক তাই। এই পেনেলোপি পরে লেডি রিচ নামে পরিচিত হন। তার সাথেই সিডনির বিয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু সিডনি তখন রাজি হননি। হ্যাঁ, তিনি তখন প্রস্তাবটা খুব একটা গুরুত্ব দেননি, বা বলালায় প্রত্যাখ্যান করেছিলেন। সম্ভবত তার রাজনৈতিক বা অন্যান্য উচ্চাকাঙ্ক্ষা তখন বেশি ছিল। কিন্তু মানুষের মন তো কখন যে কি চায় বোঝা মুশকিল। একদম। যখন পেনেলোপের বিয়ে হয়ে যায় লর্ড রবার্ট রিচ সাথে, ঠিক তখনই সিডনি হঠাৎ করে উপলব্ধি করেন যে তিনি আসলে পেনেলোপকে গভীরভাবে ভালোবাসেন। এই যে হাতের কাছের জিনিস হারিয়ে ফেলার পর তার মূল্য বুঝতে পারা, এই না পাওয়া ভালোবাসার যন্ত্রণা থেকেই জন্ম নেয় অ্যাস্ট্রোফিল এন্ড স্টেলা। আচ্ছা, এই নামগুলোর মানেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, গ্রিক শব্দ অ্যাস্ট্রো মানে তারা এবং ফিল মানে প্রেমিক, আর ল্যাটিন স্টেলা মানে তারা। অর্থাৎ অ্যাস্ট্রোফিল হল তারার প্রেমিক, আর স্টেলা হল সেই দূর আকাশের অধরা তারা। এই নামকরণটাই তো বুঝিয়ে দিচ্ছে যে তারা দুজন এখন দুটি ভিন্ন জগতে বাস করেন। স্টেলা এখন আকাশের তারা, যাকে হয়তো দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।
এখন সিডনির মতো একজন নিখুঁত মানুষ যখন বুঝতে পারলেন যে তিনি প্রেমিকা হারিয়েছেন, তখন তিনি কিন্তু সাধারণ মানুষের মতো শুধু চোখের জল ফেললেন না। তিনি রীতিমতো একটা মাস্টার প্ল্যান তৈরি করে ফেললেন। হ্যাঁ, কবিতার প্রথম ৮ লাইন, যাকে অক্টেট বলা হয়, সেখানে সিডনি তার পরিকল্পনার কথা বলছেন। ডক্টর মুখার্জির নোটে এই বিষয়টা খুব সুন্দরভাবে ভেঙে দেখানো হয়েছে। সিডনির এই মাস্টার প্ল্যানটা মূলত 5টা ধাপে বিভক্ত ছিল। ঠিক, প্রথমে তিনি নিজের প্রেমের কষ্ট বা পেনগুলো কবিতায় লিখবেন। তারপর সেই বিরহের কবিতা পড়ে স্টেলা এক ধরনের আনন্দ বা প্লেজার পাবে। এই আনন্দ তাকে কবিতাটা পড়তে বা রিড করতে বাধ্য করবে। পড়া থেকে সে জ্ঞান বা নলেজ পাবে যে সিডনি তাকে কতটা ভালোবাসে। আর এই জ্ঞান থেকে স্টেলার মনে সিডনির প্রতি করুণা বা পিটি জন্মাবে। এবং শেষ পর্যন্ত এই করুণা থেকেই সিডনি স্টেলার ভালোবাসা বা গ্রেস লাভ করবেন। মানে লজিকটা দেখলে অবাক হতে হয়। খুবই স্ট্রাকচার্ড একটা প্ল্যান। তাই তো বলছি, এটা কি একটু বেশি কৌশলগত মনে হচ্ছে না? আধুনিক যুগের ডিজিটাল মার্কেটিংয়ে আমরা যাকে সেলস ফানেল বলি, এটা তো প্রায় হুবহু তাই। সেলস ফানেল, হা, বেশ দারুণ একটা তুলনা। না মানে, ধরুন কাস্টমারকে প্রথমে অ্যাওয়ারনেস স্টেজে আনা, তারপর ইন্টারেস্ট তৈরি করা, তারপর তাকে ধাপে ধাপে কনভার্ট করে একেবারে ফাইনালে বা সেলসে নিয়ে যাওয়ার ছক। সিডনি যেন তার কবিতাকে একটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করতে চাইছেন স্টেলার মনোযোগ পাওয়ার জন্য। আমি বুঝতে পারছি কেন এটাকে সেলস ফানেলের সাথে তুলনা করছেন। আধুনিক দৃষ্টিতে এটা সেরকমই মনে হয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে সিডনি রেনেসাঁস যুগের মানুষ। মানে তিনি কোনো সস্তা কৌশল ব্যবহার করছিলেন না। একেবারেই না। তার কাছে এটা ছিল একটা গভীর দার্শনিক পদ্ধতি। ধ্রুপদী দর্শন বা ক্লাসিক্যাল ফিলসফি তার রক্তে মিশেছিল। আচ্ছা, এখানে আসলে হোরেস এবং অ্যারিস্টটলের সাহিত্যতত্ত্বের সরাসরি প্রয়োগ দেখা যাচ্ছে। রোমান কবি হোরেস বলেছিলেন, একটি ভালো সাহিত্যের মূল কাজ হল টিচ অ্যান্ড ডিলাইট, অর্থাৎ আনন্দ দেওয়া এবং শেখানো। ও আচ্ছা, সিডনি ঠিক এটাই তার প্রেমিকার উপর প্রয়োগ করতে চেয়েছিলেন। হ্যাঁ, তিনি জানতেন যে সরাসরি গিয়ে আমি তোমাকে ভালোবাসি বললে কাজ হবে না, কারণ স্টেলা তখন বিবাহিত এবং সমাজের একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আছেন। তো তিনি কবিতা দিয়ে প্রভাবিত করতে চাইলেন। ঠিক, সিডনি তার কবিতাকে এমনভাবে সাজাতে চাইলেন যা প্রথমে স্টেলাকে সাহিত্যিক আনন্দ দেবে, তারপর তাকে শিক্ষিত করবে সিডনির গভীর প্রেম সম্পর্কে। এটা কি ওই কোর্টলি লাভের কনসেপ্ট? একদম তাই। এটি ছিল মধ্যযুগীয় রাজকীয় প্রেমের একটি আদর্শ রূপ। এই প্রেমে প্রেমিক তার প্রেমিকাকে দূর থেকে আরাধনা করে এবং শিল্পের মাধ্যমে তার মনের ভেতরে একটা বুদ্ধিবৃত্তিক এবং আবেগিক পরিবর্তন আনার চেষ্টা করে। বুঝতে পারছি। সিডনির কাছে এটা কোনো মার্কেটিং ছিল না, এটা ছিল সাহিত্যের সবচেয়ে উঁচু স্তরের ব্যবহার। হোরেসের এই টিচ অ্যান্ড ডিলাইট তত্ত্বের প্রয়োগের বিষয়টা আসলেই দারুণ, কিন্তু সমস্যাটা হলো প্রেমের মতো একটা অপরিকল্পিত আবেগকে যখন কেউ এত নিখুঁত ছকে ফেলে, লজিক দিয়ে পাওয়ার চেষ্টা করে, তখন সেটা কোথাও না কোথাও গিয়ে হোঁচট খাবেই। আর সিডনির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটল শেষমেশ। হ্যাঁ, তিনি পরিকল্পনা তো করলেন, কিন্তু যখন তিনি কবিতাটা লিখতে বসলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই ছকে বাঁধা শব্দগুলো দিয়ে তার ভেতরের আসল যন্ত্রণাটা প্রকাশ করা যাচ্ছে না। আর ঠিক এখান থেকেই কবিতাটা একটা নতুন দিকে মোড় নেয়। ডক্টর শামীর নোটে একটা খুব চমৎকার বিষয় উল্লেখ করা আছে। কবিতায় সিডনি যে পেইন বা কষ্টের কথা বলেছেন, তার নাকি দুটো অর্থ আছে। এটা শুধু বিরহের কষ্ট নয়। একদম ঠিক। এই দ্বৈত অর্থ বা ডাবল মিনিংয়ে কবিতাটিকে একটি সাধারণ প্রেমের কবিতা থেকে সাহিত্যের একটি মাস্টারপিসে উন্নীত করেছে। মানে একটা হলো প্রেমিকার জন্য কষ্ট, আর অন্যটা কি? অন্যটা হল নিখুঁত কবিতা লেখার অপরিসীম কষ্ট। পেইন বলতে সিডনি একদিকে যেমন পেনেলোপকে না পাওয়ার যন্ত্রণাকে বুঝিয়েছেন, ঠিক তেমনি অন্যদিকে কিছু লেখার যে স্ট্রাগল সেটাকেও বুঝিয়েছেন। তিনি এমন কিছু লিখতে চাইছেন যা স্টেলার মন ছুঁয়ে যাবে, কিন্তু সেই পারফেক্ট শব্দগুলো তিনি কোথায় পাবেন? আর এই সেরা শব্দ খুঁজতে গিয়েই সিডনি তার স্বভাবসুলভ একটা ভুল করে বসলেন। কিরকম ভুল? তিনি ভাবলেন, যেহেতু তিনি একজন পণ্ডিত, তাই অন্যান্য বড় কবিরা কিভাবে প্রেমের কবিতা লিখেছেন সেটা একটু স্টাডি করে দেখা যাক। মানে অন্যদের কপি করার চেষ্টা। অনেকটা তাই। কবিতায় তিনি বলছেন স্টাডিং ইনভেনশনস,
অর্থাৎ অন্যান্য চমৎকার সাহিত্য সৃষ্টিগুলো তিনি গভীরভাবে অধ্যয়ন করতে লাগলেন, পাতা উল্টে উল্টে দেখতে লাগলেন, যাতে সেখান থেকে কোনো দারুণ শব্দ বা আইডিয়া ধার করে নিজের কবিতায় ব্যবহার করতে পারেন। এই জায়গাটাতেই কবিতাটা সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে সবচেয়ে যন্ত্রণাদায়ক রূপক বা মেটাফরগুলো লুকিয়ে আছে। হ্যাঁ, মেটাফরগুলো অসাধারণ। অন্যের কবিতা পড়তে গিয়ে তার অবস্থাটা কি হলো সেটা বোঝাতে গিয়ে সিডনি বলছেন তার মস্তিষ্ক হলো সানবার্নড ব্রেন। রোদে পোড়া মস্তিষ্ক। স্টেলাকে যেহেতু তিনি তারার সাথে বা আলো প্রদানকারী সূর্যের সাথে তুলনা করছেন, তাই সেই ভালোবাসার প্রখর তাপে তার মস্তিষ্ক যেন পুড়ে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেখানে কোনো নতুন চিন্তার জন্ম হচ্ছে না। ঠিক, তার এখন সতেজ বৃষ্টির বা ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্সের প্রয়োজন। আর এর একটু পরেই তিনি একেবারে একটা শরীরবৃত্তীয় মেটাফর ব্যবহার করছেন। ওই যে প্রেগনেন্ট ওমেনের মেটাফরটা। হ্যাঁ, তিনি নিজেকে একজন গর্ভবতী নারীর সাথে তুলনা করছেন। গ্রেট উইথ চাইল্ড টু স্পিক। এটা কিন্তু খুব স্ট্রং একটা ইমেজ। খুবই স্ট্রং। একজন নারী যেমন সন্তান প্রসবের যন্ত্রণায় বা লেবার পেইনে ছটফট করেন, সিডনিও ঠিক তেমনি মনের ভেতরে একটা বিশাল আবেগের জন্ম দিয়েছেন। কিন্তু সেই আবেগটাকে শব্দের রূপ দিয়ে প্রসব করতে গিয়ে তিনি প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। শব্দ বেরোচ্ছে না। না, এই যে পুরুষ কবির নিজেকে একজন সন্তান সম্ভবা নারীর সাথে তুলনা করা, এটা কিন্তু সেই যুগের নিরিখে বেশ সাহসী একটা চিত্রকল্প। চিত্রকল্প হিসেবে এটি অসাধারণ তো বটে, এর পাশাপাশি এখানে রেনেসা যুগের একটা গভীর সাহিত্য তত্ত্ব লুকিয়ে আছে। হ্যাঁ, অ্যারিস্টটলের তত্ত্ব। সিডনি কেন এই শব্দগুলো প্রসব করতে পারছিলেন না, এর উত্তর তিনি পরের লাইনেই দিচ্ছেন। তিনি বলছেন, ইনভেনশন, নেচার্স চাইল্ড, ফ্লেড স্টেপডম স্টাডিজ ব্লোজ। এই লাইনটা নিয়ে আমাদের একটু বিস্তারিত কথা বলা দরকার। হ্যাঁ, এই জায়গাটা একটু জটিল। অ্যারিস্টটলের পোয়েটিক্স অনুযায়ী শিল্পের কাজ হল প্রকৃতির অনুকরণ করা বা মাইমেসিস। তাই ইনভেনশন বা মৌলিক সৃষ্টিশীলতাকে সিডনি বলছেন প্রকৃতির নিজের সন্তান। কিন্তু সিডনি নিজে কি করছিলেন? তিনি স্টাডি অর্থাৎ অন্য কবিদের লেখা অন্ধভাবে অনুকরণ করছিলেন। সিডনি এই স্টাডি বা বই পড়া বিদ্যাকে বলছেন সৎমা বা স্টেপডেম। ও আচ্ছা, মানে সৎমা এসে আসল সন্তানকে মারধর করছে। ঠিক তাই। এই সৎমা এসে প্রকৃতির আসল সন্তানকে অর্থাৎ মৌলিক সৃষ্টিশীলতাকে প্রচণ্ড মারধর হচ্ছে। এই ব্লোজ বা আঘাত শব্দটা খেয়াল করার মতো। এটা কতটা সহিংস একটা শব্দ। খুবই ভায়োলেন্ট। সিডনি অনুভবে করছিলেন যে ক্লাসিক্যাল নিয়মকানুন আর অন্যের লেখার অন্ধ অনুকরণ তার ভেতরের অরিজিনাল আইডিয়াগুলোকে রীতিমতো প্রহার করে তাড়িয়ে দিচ্ছে। অন্যের লেখার পদচিহ্ন তাকে পথ দেখানোর বদলে তার নিজের পথেই বাধা হয়ে দাঁড়াচ্ছে। জানেন, এই সৎমায়ের রূপকটা শোনার পর আমার মাথায় কিন্তু একটা অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। কী রকম চিন্তা? এই বিষয়টা আজকের দিনেও কতটা মারাত্মকভাবে সত্যি। সিডনি 400 বছর আগে যা অনুভব করেছিলেন, আজ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঠিক সেটাই দেখছি না। সোশ্যাল মিডিয়ার যুগে? আচ্ছা, কিভাবে? ধরুন, যখন কেউ ভাইরাল হওয়ার জন্য নিজের আসল সত্তা বা অরিজিনাল আইডিয়া বাদ দিয়ে অন্য কারো ট্রেন্ডিং রিল বা ভিডিও কপি করার চেষ্টা করে, তখন সেটা দেখতে কতটা কৃত্রিম লাগে। হ্যাঁ, তা তো লাগেই। দর্শক বা শ্রোতারা ঠিকই ধরে ফেলে যে এখানে কোনো সততা নেই, পুরোটাই লোক দেখানো। সিডনির ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছিল। বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। তিনি বুঝতে পারছিলেন যে অন্যের ধার করা শব্দ দিয়ে স্টেলার মন পাওয়া যাবে না। এই আধুনিক যুগের অ্যালগরিদম বা সিডনির যুগের ওই সৎমা, এরা আসলে আমাদের আসল সৃজনশীলতাকে গলা টিপে হত্যা করে। আপনার এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের সাথে তুলনাটা বেশ আগ্রহোদ্দীপক। তবে সিডনির সংকটটা হয়তো আরেকটু গভীর ছিল। কেন? কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ হয়তো স্রেফ জনপ্রিয়তার জন্য কপি করে, কিন্তু সিডনি কপি করছিলেন কারণ তাকে শেখানো হয়েছে যে এটাই সেরা পদ্ধতি। মানে তার একাডেমিক ট্রেনিংটাই এরকম ছিল? ঠিক, তার পুরো শিক্ষাটাই ছিল পূর্বসূরিদের মাস্টারপিসগুলো অধ্যয়ন করার ওপর নির্ভরশীল। তিনি তার জীবনের সবচেয়ে বড় সংকট, তার না পাওয়া প্রেম, সেটাকেও একাডেমিক লজিক দিয়ে সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু সেটা তো সম্ভব না। একদমই না। তিনি উপলব্ধি করলেন যে অন্যের প্রেমে প্রকাশভঙ্গি কখনোই তার নিজের ব্যক্তিগত অনুভূতির প্রতিনিধিত্ব করতে পারে না। আর এই দম বন্ধ করা যন্ত্রণার মধ্যেই সনেটের শেষ 6 লাইন শুরু হয়, যাকে আমরা সেস্টেট বলি। এখানেই ঘটে সেই ভুলটা বা ভাবের পরিবর্তন। হ্যাঁ,
আর ঠিক এখান থেকেই সনেটটা তার সবচেয়ে ড্রামাটিক পর্যায়ে প্রবেশ করে। এতক্ষণ যে লজিক আর ছকের কথা হচ্ছিল তা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। সিডনি লিখছেন, বাইটিং মাই ট্রুয়েন্ট পেন, বিটিং মাই সেলফ ফর স্পাইট। তিনি চরম হতাশ হয়ে নিজের কলম কামড়াচ্ছেন, নিজের ওপর রাগ করে নিজেকেই আঘাত করছেন। তিনি একটা কথাও লিখতে পারছেন না। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে ঘটে সেই জাদুকরী ঘটনা। তার মিউজ বা গ্রিক দেবী ইউরেনিয়া যেন তার কানের কাছে এসে একটা অমোঘ সত্য উচ্চারণ করেন। হ্যাঁ, সেই বিখ্যাত লাইন, ফুল সেড মাই মিউজ টু মি, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। মিউজ তাকে বোকা বলে সম্বোধন করছেন। হ্যাঁ, মিউজ বলছেন, বোকা, অন্যের বইয়ের পাতায় কি খুঁজছ? নিজের হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। কিন্তু এই হৃদয় বলতে কি শুধু ওই টিপিক্যাল রোম্যান্টিক ইমোশন বোঝানো হয়েছে? না, রেনেসান্সের প্রেক্ষাপটে হৃদয় হল মানুষের নিজস্ব চিন্তা, তার ব্যক্তিগত সত্য উপলব্ধি এবং তার অন্তরের গভীরতম স্বর। মিউজ তাকে বলছেন যে অন্যের লেখা কপি করা বন্ধ করে নিজের হৃদয়ের যে খাঁটি আবেগ, সেই আবেগের উপর ভরসা করতে। মানে ক্লাসিক্যাল কবিদের ছায়ায় দাঁড়িয়ে নয়, নিজের আলোয় আলোকিত হতে হবে। একদম ঠিক। এই একটা উপলব্ধি সিডনির ওই আগের 5 ধাপের লজিক্যাল মাস্টার প্ল্যানকে এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিল। তিনি বুঝতে পারলেন প্রেমে বা শিল্পে কোনো লজিক কাজ করে না, সততাই হলো শেষ কথা। আমি যখন এটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল সিডনি যেন তার সময়ের চেয়ে কয়েক শতাব্দী এগিয়েছিলেন। আপনি যদি সাহিত্যের বৃহত্তর ইতিহাসটা দেখেন, তাহলে আপনার এই মনে হওয়াটা একেবারেই ভুল নয়। তাই নাকি? হ্যাঁ, সিডনি এই সনেটটি লিখে সাহিত্যের ইতিহাসে একটা বড় ধরনের বিপ্লবের বীজ বপন করেছিলেন। একটু খেয়াল করুন, এর প্রায় 200 বছর পর রোম্যান্টিক যুগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা পি.বি. শেলিরা কবিতাকে কিভাবে সংজ্ঞায়িত করেছিলেন। স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস। ঠিক, ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন কবিতা হল প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। সিডনি সেই স্বতঃস্ফূর্ততার কথাই 1580-র দশকে রেনেসান্সের একেবারে চূড়ান্ত লজিক্যাল যুগে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন। ওয়াও, সত্যিই তো। শুধু তাই নয়, সিডনির এই বিদ্রোহ কিন্তু শুধু ভাবের দিক দিয়ে ছিল না, কাঠামোগত দিক দিয়েও তিনি এই কবিতায় একটি নীরব বিদ্রোহ করেছিলেন। হ্যাঁ, ওই মিটারের ব্যাপারটা। সাধারণত ইংরেজি সনেট লেখা হয় আয়াম্বিক পেন্টামিটারে, মানে প্রতিটি লাইনে 10টি সিলেবল থাকে। এটা একটা ধরাবাঁধা নিয়ম। কিন্তু সিডনি তার এই সনেটে 10 সিলেবলের বদলে 12 সিলেবলের লাইন ব্যবহার করেছেন, যাকে বলে আলেকজান্ড্রিন মিটার। মানে তিনি শুধু অন্যের শব্দই বর্জন করলেন না, অন্যের তৈরি করা ছাঁচ বা নিয়মও ভেঙে নিজের জন্য একটা নতুন নিয়ম তৈরি করলেন। তবে এই আলেকজান্ড্রাইন মিটার ব্যবহারের কারণটা কিন্তু শুধু নিয়ম ভাঙার জন্য ভাঙা নয়। এর পেছনেও কি কোনো কারণ আছে? অবশ্যই এর একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে। 12 সিলেবলের এই লম্বা লাইনগুলো পড়ার সময়ে পাঠকের জিভ একটু আটকে যায়, পড়ার গতিটা একটা মন্থর বা ধীর লয়ে চলে আসে। আচ্ছা, মানে ইচ্ছা করেই স্লো করা হয়েছে। হ্যাঁ, এই মন্থর গতিটা সিডনের সেই দীর্ঘ এবং ক্লান্তিকর সংগ্রামকে পাঠকের সামনে শারীরিকভাবে মূর্ত করে তোলে। শব্দ খোঁজার জন্য তিনি যে কতটা ঘাম ঝরাচ্ছেন, এই লম্বা লাইনগুলো যেন তারই প্রমাণ। লাইনগুলো যেন আর শেষই হতে চায় না। বুঝতে পেরেছি। আর এই দীর্ঘ ক্লান্তিকর যাত্রায় একেবারে শেষে এসে ওই 14 নম্বর লাইনে যখন মিউজ তাকে নিজের হৃদয়ের দিকে তাকাতে বলে, তখন হঠাৎ করে সমস্ত কাঠিন্য দূর হয়ে যায়, একটা দারুণ স্বস্তিদায়ক পরিসমাপ্তি ঘটে। সত্যি, একটা কবিতার ভেতরে কতগুলো স্তর লুকিয়ে থাকতে পারে এটা না পড়লে বিশ্বাস করা কঠিন। একদমই তাই। আজকের এই আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি কবিতা একই সাথে একটি ব্যর্থ প্রেমের গল্প বলে, আবার অন্যদিকে সৃজনশীলতার ব্যাকরণের একটা মাস্টার ক্লাস হয়ে ওঠে। সিডনি আমাদের শেখালেন যে একটা পারফেক্ট ছক বা লজিক্যাল ফানেল তৈরি করেও সবসময় মানুষের মন জেতা যায় না, বরং নিজের ভেতরের সবচেয়ে সৎ, খাঁটি এবং আনফিল্টার্ড আবেগটাই হলো সেরা সৃষ্টির উৎস। এবং অন্যের অনুকরণ করে হয়তো একটা সুন্দর কাঠামো দাঁড় করানো যায়, কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হলে নিজের হৃদয়ের দিকেই তাকাতে হয়। ঠিক। সবচেয়ে বড় কথা হল, সিডনির এই উপলব্ধি সময়ের কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। অনুকরণ বনাম উদ্ভাবন বা লজিক বনাম আবেগ, এই দ্বন্দ্ব প্রতিটি যুগে, প্রতিটি শিল্পী, এমনকি সাধারণ মানুষের ভেতরেও চলতে থাকে। সিডনি আমাদের মনে করিয়ে দেন যে সত্যিকারের শিল্প বা গভীর কোনো অনুভূতি কখনো ধার করা শব্দে প্রকাশ করা যায় না।
তা জন্ম নেয় নিজের ভেতরের সত্যকে সম্পূর্ণভাবে উপলব্ধি করার মাধ্যমে। একদমই তাই। আর এই পুরো বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আমার মাথায় একটা নতুন চিন্তার উদয় হচ্ছে। বলুন শুনি। এই বিষয়টা আমাদের আজকের সোর্সগুলোতে সরাসরি হয়তো বলা নেই, কিন্তু এই আলোচনার সাথে তা গভীরভাবে যুক্ত। সিডনির এই হৃদয়ের দিকে তাকিয়ে লেখার যে উপলব্ধি, তা আজ ৪০০ বছর পর এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে কতটা প্রাসঙ্গিক তা একটু ভেবে দেখার মতো। এটা খুব চমৎকার একটা পয়েন্ট। আজকের দিনে আমরা এমন একটা বিশ্বে বাস করছি যেখানে যে কোনো কিছু লেখার জন্য, তা সে অফিসের একটা প্রেজেন্টেশন হোক, একটা ফর্মাল ইমেল হোক, বা এমনকি ভালোবাসার মানুষের কাছে একটা স্পেশাল মেসেজ হোক, আমরা খুব সহজেই এআই এর সাহায্য নিচ্ছি। হ্যাঁ, ChatGPT বা ওই জাতীয় টুলগুলো তো এখন সবার হাতে হাতে। ঠিক, আমরা একটা প্রম্পট দিচ্ছি আর একটা যন্ত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের হয়ে নিখুঁত শব্দের একটা টেমপ্লেট তৈরি করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই নিখুঁত শব্দগুলোর মধ্যে কি আসলেই কোনো প্রাণ আছে? ভাববার মতো প্রশ্ন। আমরা কি আমাদের কাজ সহজ করতে গিয়ে বা নিখুঁত হওয়ার লোভে নিজেদের অজান্তেই সেই স্টাডি নামক সৎমায়ের হাতে আমাদের সৃজনশীলতাকে, আমাদের নিজস্বতাকে সঁপে দিচ্ছি না? সিডনি যেমন অন্যের ধার করা শব্দ থেকে বেরিয়ে এসে নিজের হৃদয়ের আয়নায় তাকিয়েছিলেন, আমরা হয়তো ঠিক উল্টোটা করছি। ঠিক তাই। আধুনিক প্রযুক্তির এই যুগে আমরা কি ক্রমশ ভুলে যাচ্ছি আমাদের নিজেদের হৃদয়ের দিকে তাকিয়ে লিখতে? আমরা কি আমাদের আসল অনুভূতিগুলোকে রোবটের কাছে আউটসোর্স করে দিচ্ছি? একটা বড় ওয়ার্নিং সাইন। হুম। পরের বার যখন কাউকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ টাইপ করে ডিলিট করার পর কোনো এআই টুলের সাহায্য নেওয়ার কথা মাথায় আসবে, তখন অন্তত একবার এই প্রশ্নটা নিজেকে করে দেখা যেতে পারে। সিডনি সেই মিউজ যেন আজও আমাদের কানের কাছে ফিসফিস করে বলে যাচ্ছে, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। দারুণ একটা ভাবনা দিয়ে শেষ হচ্ছে আজকের আলোচনা। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের ভাবনাগুলো নিজেদের হৃদয়ের দিকে তাকিয়ে আবিষ্কার করতে থাকুন।